আসসালামু আলাইকুম সুপ্রিয় বিজ্ঞান শিক্ষার্থীরা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি বেশ কিছুদিন থেকে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়ন থেকে নিয়মিতভাবে ক্লাস নিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে আমার ক্লাসে পাঠের বিষয় হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। প্রথমে আমরা দেখি সমগোত্রীয় শ্রেণী বলতে কী বুঝি। আমরা সবাই জানি পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অত্যধিক। এরই কারণে জৈব যৌগগুলা সম্বন্ধে জ্ঞান অর্জনের সুবিধার কারণে, আলোচনার সুবিধার কারণে সমধর্মী যৌগগুলোকে বেশ কতগুলা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই শ্রেণীগুলো যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, অ্যানিলিন, এভাবে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই সমধর্মী যৌগগুলার একই নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে। এদের এই সমধর্মী যৌগগুলোকে একটি নির্দিষ্ট সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়। এদের আণবিক ভরের একটা ক্রম লক্ষ্য করা যায়। এই যৌগগুলিকে মূলত জৈব রসায়নের অর্থাৎ সমগোত্রীয় শ্রেণী বলা হয়। জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী বলতে আমরা বুঝি এখানে আমি হোয়াইট বোর্ডে সংজ্ঞায়িত করেছি। এই সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা তোমরা একটু লক্ষ্য করো। একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগসমূহকে এদের আণবিক ভরের ক্রমবর্ধমান সংখ্যা মানে, অর্থাৎ অনুষ্ঠিত কার্বন পরমাণু সংখ্যার বৃদ্ধিক্রমে সারিবদ্ধ করে যদি প্রত্যেক পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন অর্থাৎ CH2 মূলকের পার্থক্য থাকে এবং যৌগসমূহের সংযুক্তিকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তবে ওই সারিকে ওইসব যৌগের সমগোত্রীয় শ্রেণী বা হোমোলগাস সিরিজ বলে। এইসব শ্রেণীর প্রত্যেক সদস্যকে হোমোলগ বলা হয়। তাহলে আমরা দেখতে পারি যেমন অ্যালকেনের এই সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অর্থাৎ এর মধ্যে কার্বন সংখ্যা যতটি থাকবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের চেয়ে 2টি বেশি থাকবে। এই অ্যালকেনস যে সমগোত্রীয় শ্রেণী, এদের সদস্য হলো যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, উনডেকেন, ডোডেকেন, এভাবে সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলা অ্যালকেন যে একটি সমগোত্রীয় শ্রেণী, তার সদস্যগুলোর নাম আমি উল্লেখ করলাম। এভাবে আরও সমগোত্রীয় শ্রেণী আছে, যেমন অ্যালকোহলের একটা সমগোত্রীয় শ্রেণী, তার সাধারণ সংকেত হলো CnH2n+1OH। এই সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক হল হাইড্রোক্সিল মূলক OH এবং তার সাথে অ্যালকাইল মূলক সংযুক্ত হয়েছে CnH2n+1। এই অ্যালকোহল শ্রেণীর সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলো হলো যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল। এভাবে ঠিক অনুরূপভাবে কার্বক্সিলিক অ্যাসিড যে সমগোত্রীয় শ্রেণী বা ফ্যাটি অ্যাসিড যে সমগোত্রীয় শ্রেণী, এগুলোকে আমরা এদের সাধারণ সংকেত যেমন CnH2n+1 COOH এভাবে দেখাতে পারি। শুধু তাই নয়, এদের উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাটার যে মনে রাখার জন্য সংজ্ঞাটা অনেক বড় সংজ্ঞা, কিন্তু এখানে পয়েন্ট আকারে আছে। পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রথম শর্ত হলো যে এই সমগোত্রীয় শ্রেণীর যে যৌগগুলো আছে, এগুলা প্রথম কথা হলো সমধর্মী হতে হবে। 2 নম্বর হইল এদের মধ্যে আণবিক ভরের একটা ক্রম লক্ষ্য করা যায়। আমি এর ব্যাখ্যাটা তোমাকে এভাবে দিচ্ছি, যেমন একটি সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, আর মিথিলিন মূলকের যে আণবিক ভর হবে
এই আণবিক ভরের ক্রমটা লক্ষ্য করা যায়। যেমন মিথেন, অ্যালকেন শ্রেণীর একটি যৌগ, প্রথম যৌগ হলো মিথেন, দ্বিতীয় যৌগ হলো ইথেন। এই দুটি যৌগের মধ্যে যদি আমি ওই ইথেন থেকে মিথেনকে বাদ দেই, বিয়োগ করি, তাহলে যে পার্থক্য থাকবে তা হবে CH2। CH2 হলো মিথিলিন মূলকের পার্থক্য। এর আণবিক ভরে যদি আমি নির্ণয় করি তাহলে কত হবে? কার্বন হবে 12 আর হাইড্রোজেন এখানে 2টা, তাইলে 12 আর 2 কত? 14। অনুরূপভাবে আমি যদি আরও দুটি এই অ্যালকেন শ্রেণীর অন্য দুটি যৌগের মধ্যে পার্থক্য লক্ষ্য করি, ধরো কি প্রোপেন CH3 H8 হইল প্রোপেন, আর বিউটেন C4H10। এই দুটি যৌগ বিউটেন এবং প্রোপেনের মধ্যে পার্থক্য হলো CH2 অর্থাৎ মিথিলিন মূলকের পার্থক্য। এই মিথিলিন মূলকের আণবিক ভরের যদি ভর নির্ণয় করি সেখানেও হবে 14। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এদের আণবিক ভরের একটা ক্রম লক্ষ্য করা যায়, অর্থাৎ পরপর দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এটা যেমন সত্য, এটিও সত্য, দুটি যৌগের আণবিক পরপর দুটি যৌগের আণবিক ভরের পার্থক্য হয় 14, অর্থাৎ আণবিক ভরের একটা ক্রম লক্ষ্য করা যায়। হ্যাঁ, 2 নম্বর দ্বিতীয়ত সংজ্ঞার মধ্যে দেওয়া হয়েছে যে এদেরকে একটি সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন অ্যালকোহলের যদি সাধারণ সংকেত আমরা লিখি CnH2n+1, এটা হলো অ্যালকাইল মূলক। হ্যাঁ, পাশাপাশি বলে নেই যে অ্যালকাইল মূলক বলতে আমরা কী বুঝি। অ্যালকাইল মূলক হলো যদি অ্যালকেন হতে একটা হাইড্রোজেন অপসারণের পর যে একযোজী মূলক সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলা হয়। এর সাধারণ সংকেত হলো CnH2n+1, অর্থাৎ এতে কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন তার দ্বিগুণের এবং দ্বিগুণের চেয়ে একটা বেশি হবে। এটি হলো অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাথে যদি আমি হাইড্রোক্সিল মূলক সংযুক্ত করি তাহলে একটা সমগোত্রীয় শ্রেণী হয়ে গেল, যে সমগোত্রীয় শ্রেণীটি হলো অ্যালকোহল। তাহলে এই সাধারণ সংকেত দ্বারা অ্যালকোহল শ্রেণীতে যত জৈব যৌগ আছে সবগুলিকে প্রকাশ করা যায় এই অ্যালকাইল মূলক দ্বারা। তাহলে আমরা অ্যালকাইল শ্রেণীর উদাহরণ হিসাবে যেমন CH3OH হলো মিথানল একটা, ইথানল C2H5, OH হলো ইথানল, অনুরূপভাবে প্রোপানল CH3H7OH হইল প্রোপানল বিউটানল। এভাবে আমরা দেখাতে পারি। এখন এই যে সমগোত্রীয় শ্রেণী এদেরকে বলা হয় হোমোলগাস শ্রেণী, ইংরেজিতে হোমো শব্দের অর্থ হলো সম। আবার এদের এই যে সমগোত্রীয় শ্রেণীর যে কোনো একটি সদস্যকে বলা হয় সমগোত্রক। সমধর্মী পদার্থগুলিকে বলা হয় সমগোত্রক। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আছে, দেখাও যে প্রোপেন বিউটেনের একটি সমগোত্রক, বা বলা হয় এভাবে মিথেন ইথেনের একটি সমগোত্রক। তোমাকে কি করতে হবে? উত্তরটা এই সংজ্ঞা থেকেই দেওয়া যায় যে যেহেতু আমরা জানি এই মিথেন এবং ইথেন একই সমগোত্রী শ্রেণীর প্রত্যেকটি সদস্য, এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই ধরনের, এরা সমধর্মী, এদেরকে একটি নির্দিষ্ট সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। এদের মধ্যে এই অ্যালকেনের মধ্যে তো সিগমা বন্ধন উপস্থিত থাকে, সুতরাং মিথেন এবং ইথেনের মধ্যেও কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন বা কার্বন কার্বন সিগমা বন্ধন ইথেনের মধ্যে উপস্থিত থাকে। এই জন্য এই মিথেন হলো ইথেনের একটি সমগোত্রক, এভাবে বলা যায়। অথবা প্রশ্ন আসতে পারে যে দেখাও যে মিথানল ইথানলের একটি সমগোত্রক বা হোমোলগ, এভাবেও প্রশ্ন আসতে পারে, অনেক সময় আসে। তখন তুমি কী করবে? তুমি বলবে যে মিথানল এবং ইথানল যেহেতু একই সমগোত্রীয় শ্রেণীর সমধর্মী যৌগ, অর্থাৎ মিথানল এবং ইথানলকে একই নির্দিষ্ট রাসায়নিক সংকেত দ্বারা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। এদের কার্যকরী মূলক একই হাইড্রোক্সিল মূলক, এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই ধরনের, এর জন্য বলা যায় মিথানল ইথানলের একটি সমগোত্র। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এভাবে আমরা সংখ্যাটাকে আমি আবার বলছি তোমাদেরকে, দেখো একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগসমূহকে এদের আণবিক ভরের ক্রমবর্ধমান সংখ্যা মানে
ওই যে ক্রমবর্ধমান সংখ্যার মান তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম যে 14 আণবিক ভরের, এর কথা বলা হয়েছে। ক্রমবর্ধমান সংখ্যা মানে অর্থাৎ অনুষ্ঠিত কার্বন পরমাণুর সংখ্যার বৃদ্ধিক্রমে সারিবদ্ধ করে যদি প্রত্যেক পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং যৌগসমূহের সংযুক্তিকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তবে ওই সারিকে ওইসব যৌগের সমগোত্রীয় শ্রেণী বা হোমোলগাস সিরিজ বলে। এইসব শ্রেণীর প্রত্যেক সদস্যকে সমগোত্রক বা হোমোলগ বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সংখ্যাটাকে ব্যাখ্যা করে বোর্ডের মধ্যে এই যে পয়েন্টগুলা ধরে ধরে তোমাদেরকে দেখিয়েছি, আশা করি তার সংখ্যাটা তোমরা অনুধাবন করতে পারবে। এখানে বলেছিলাম যে মনে রাখতে হবে প্রথমত যে এদেরকে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় এবং এরা হলো সমধর্মী, আণবিক ভরের ক্রম লক্ষ্য করা যায়, এদের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকতে পারে। এই পয়েন্টগুলা সংজ্ঞার মধ্যে আসতে হবে এবং এই পয়েন্টগুলো যদি তুমি অনুধাবন করতে পারো, সংজ্ঞাটা তোমার মনে রাখার কোনো বিষয় নয়, মনে রাখতে হবে। তুমি শুধু মুখস্থ করলে চলবে না, তোমাকে বুঝে নিতে হবে যে এই সংজ্ঞায় কী বলা হয়েছে, কি চাওয়া হয়েছে। এই বিষয়গুলো যদি মনে রাখতে পারো তাহলে তুমি অবশ্যই যে কোনো সময় চাওয়া হলে সংজ্ঞাটা তুমি লিখতে পারবে, লেখা কোনো বিষয়ই নয়। এমন যে আমি যেভাবে যে বোর্ডে লেখা আছে এভাবে যে সংখ্যাটা তুমি লিখবে এমন না, তুমি পয়েন্টগুলো তোমার মনে রাখতে হবে। পয়েন্ট এখানে যে আছে সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা আমরা এভাবেও দিতে পারি যে জৈব যৌগগুলার সমধর্মী জৈব যৌগগুলা যদি আণবিক ভরের একটি ক্রম লক্ষ্য করা যায়, এদের মধ্যে দুটি যৌগের মধ্যে পরপর পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। হ্যাঁ, এদের নির্দিষ্ট একটি কার্যকরী মূলক থাকে। এই যৌগগুলোকে সমগোত্রীয় শ্রেণীর যৌগ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সমগোত্রীয় শ্রেণীর জৈব রসায়ন বলতে মূলত ওই যে সমগোত্রীয় শ্রেণীর রসায়নকে সাধারণত বোঝানো হয়ে থাকে। সমগোত্রীয় শ্রেণীর রসায়নকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ প্রত্যেকটি সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলা একটি সাধারণ নিয়মের মধ্যে আবদ্ধ। এদের প্রস্তুতি প্রায় একই সমগোত্রীয় শ্রেণীর সকল যৌগের প্রস্তুতি প্রায় একই ধরনের। এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে একটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। এদের কার্যকরীমূলক প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক একটি নির্দিষ্ট থাকে। সুতরাং এই জৈব যৌগগুলিকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। আশা করি তোমরা অনুধাবন করতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি যাব যে সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলার নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এই সংজ্ঞার আলোকে বৈশিষ্ট্যগুলো প্রণীত হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সামনে আমি এখন আলোচনায় আসছি। এবার তোমরা দেখো সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে কোনো সময় সংখ্যাটা আসলে তোমরা লিখতে পারবে এবং বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, সমগোত্রীয় শ্রেণীর যে বৈশিষ্ট্য, এখানে 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছি আমি ক্রমান্বয়ে বোর্ডে তোমরা দেখতে পারো এবং আমি নিজেও উল্লেখ করে দিছি যে 1 নম্বর বৈশিষ্ট্যগুলো হলো এদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, যেটা আমি সংজ্ঞার মধ্যেও আলোচনা করেছি। যেমন CnH2n+1OH হলো অ্যালকোহলের একটি সাধারণ সংকেত বলা যায়। এই সাধারণ সংকেত দ্বারা আমরা সমগোত্রকগুলি বলতে পারি মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল এভাবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাশাপাশি দুই সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের অর্থাৎ CH2 মূলকের পার্থক্য থাকে। যেমন মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য হচ্ছে CH2। কেউ যদি ইথানল থেকে মিথানলটা বিয়োগ করে তাহলে তার পার্থক্য আসবে CH2। অনুরূপভাবে কেউ যদি প্রোপানল এবং বিউটানল পরপর দুটি যৌগ, বিউটানল থেকে যদি
প্রোপানলটা বাদ দেওয়া হয় তাহলে যে মূলকটি থাকবে তা হচ্ছে মিথিলিন মূলক অর্থাৎ CH2 মূলক। অনুরূপভাবে যদি আণবিক ভরের পার্থক্য করা হয়, যেমন এখানে দেওয়া হয়েছে ইথানল এবং মিথানল, কেউ যদি ইথানলের আণবিক ভর লিখে মিথানলের আণবিক ভর থেকে বিয়োগ করে তাহলে পাবে 14। অনুরূপভাবে আমি আগেই দেখিয়েছি, কেউ যদি প্রোপানল এবং বিউটানলের মধ্যে যদি দুটি আণবিক ভর হিসাব করে পার্থক্য করে তাহলে আণবিক ভরের পার্থক্য হবে 14। যেমন অনুরূপভাবে এই সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক সমগোত্রকের শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। যেমন হাইড্রোক্সিল মূলকটি হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক, CHO অ্যালডিহাইড মূলকটি হচ্ছে অ্যালডিহাইড শ্রেণীর কার্যকরী মূলক, CO হচ্ছে কিটোনের কার্যকরী মূলক, COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক, NH2 হচ্ছে অ্যামিনের কার্যকরী মূলক। এভাবে প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। আমি উদাহরণ হিসেবে বেশ কতগুলো বললাম। তোমরা দেখো, প্রত্যেক সমগোত্রকের শ্রেণীর একটি নির্দিষ্ট প্রস্তুত পদ্ধতি থাকে। যেমন অ্যালকাইল হ্যালাইড শ্রেণীর দুটি যৌগ মিথাইল আয়োডাইড এবং ইথাইল আয়োডাইড। এই অ্যালকাইল হ্যালাইডগুলা জলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে। এটি হলো এর সাধারণ প্রস্তুতি। আমি উদাহরণ হিসেবে বোর্ডে দেখিয়েছি। যেমন মিথাইল আয়োডাইড, তরল মিথাইল আয়োডাইড যখন জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে অবশ্যই মিথানল উৎপন্ন হবে। আবার এদিকে সোডিয়াম আয়োডাইড একহাস হিসাবে জলীয় সোডিয়াম আয়োডাইড পাশাপাশি উৎপন্ন হবে। অনুরূপভাবে অ্যালকাইল হ্যালাইডের দ্বিতীয় যৌগ ইথাইল আয়োডাইডকে যদি তরল অবস্থায় জলীয় ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করানো হয়, অনুরূপভাবে ইথানল উৎপন্ন হবে এবং জলীয় সোডিয়াম আয়োডাইড দ্রবণীয় অবস্থায় থাকবে। পাশাপাশি এখন আমরা কি দেখলাম? এখানে দেখলাম একই শ্রেণী অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড শ্রেণীর যে দুটি যৌগ মিথাইল আয়োডাইড এবং অ্যালকাইল আয়োডাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে মিথানল এবং ইথানল উৎপন্ন করেছে। তাহলে বোঝা গেল যে এদের প্রস্তুতিটা ঠিক একই ধরনের। অর্থাৎ অ্যালকোহল প্রস্তুতির যে বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়াগুলা প্রস্তুত পদ্ধতি প্রায় একই ধরনের। একটি নির্দিষ্ট প্রস্তুত পদ্ধতি এখানে দেখালাম, যেটা অ্যালকাইল হ্যালাইড থেকে প্রস্তুত হয়েছে জলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করে কি হয়েছে, দুটি অ্যালকোহল উৎপন্ন হয়েছে। মিথাইল আয়োডাইড যখন আমি বিকারক হিসাবে নিয়েছি তখন উৎপন্ন হয়েছে মিথানল, আর ইথাইল আয়োডাইড আমি যখন বিকারক হিসাবে নিয়েছি তখন উৎপন্ন হয়েছে ইথানল। তাহলে শিক্ষার্থীরা, এই যে বিশেষ করে সমগোত্রীয় শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এতে সুবিধা হবে কি, এগুলো হলো জৈব রসায়নের বেসিক কথাবার্তা। এখানে পরীক্ষায় যে কোনো এই বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, MCQতে আসতে পারে, জ্ঞান অনুধাবনে আসতে পারে, হ্যাঁ, প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসতে পারে। যে কোনোভাবে দিয়ে একটা সমীকরণ দিয়ে এখান থেকে প্রশ্ন করে নিতে পারে। বা বলেছিলাম যে সমগোত্রকের উপর প্রশ্ন থাকে। তো এই যে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, এগুলা অবশ্যই তোমাকে অনুধাবন করতে হবে, বুঝে নিতে হবে। আর অনুধাবন করতে পারলে, বুঝে নিলে তোমার যে কোনো সময় পরীক্ষায় প্রশ্ন করলে উত্তর লেখা তোমার জন্য অসম্ভব কিছু হবে না। আশা করি তোমরা পারবে। এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্তির দিকে। এই সমগোত্রীয় শ্রেণী এবং সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য আলোচনা করে আজকের ক্লাসটি সমাপ্তি ঘোষণা করছি। এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।